হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে আবার আমাদের ভিয়েতনাম ট্রিপের তৃতীয় ভ্লগ নিয়ে, যেখানে আমরা তোমাদের ঘুরিয়ে দেখাবো সাপার সবুজ ঘন পার্বত্যভূমি আর জনপ্রিয় 3টি স্পট। হ্যানয় থেকে খুব সকালে প্রায় 6:30 নাগাদ চটজলদি ব্রেকফাস্ট করেই আমরা ট্রাভেলার বাসে করে বেরিয়ে পড়েছিলাম সাপার উদ্দেশ্যে, যা ভিয়েতনামের একদম উত্তর দিকে অবস্থিত। রাস্তায় যেতে আমাদের প্রায় 6 ঘন্টা মতো সময় লাগলো। সাপাতে প্রথমেই আমরা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের দীর্ঘতম 3 রোপ কেবল কারে চড়ে ফ্যান্সিপ্যান পিকে গেলাম। আমাদের যাত্রা শুরু হলো সানওয়ার্ল্ড ফ্যান্সিপ্যান স্টেশন থেকে, যেখানে আমাদের গাইড চায় আমাদের টিকিট কিনে এখানের ব্যাপারে সবকিছু বলতে বলতে নিয়ে চললো কেবল কার স্টার্টিং পয়েন্টের দিকে। যাওয়ার পথে এই অঞ্চলের ভিয়েতনামি ট্রাইবসদের কালচারের উপরে বেশ কিছু প্রদর্শনী আমরা দেখতে পেলাম, যেমন এদের দৈনন্দিন জীবনের ব্যবহার্য বাসনপত্র, উৎসবের বিশেষ পোশাক আর নাচ গান। সাপার পার্বত্য উপত্যকায় প্রায় 50টি ট্রাইব বা উপজাতি বাস করে। এদের প্রত্যেকের কালচার ও ভাষা আলাদা, এবং এদের বেশভূষা দেখে চেনা যায় যে এরা আসলে কোন উপজাতির বংশোদ্ভূত। এই ফ্যান্সিপ্যান লেজেন্ড সাইটের কেবল কার তৈরি ও মেনটেন করছে ভিয়েতনামের সানওয়ার্ল্ড গ্রুপ। এখানকার টিকিটের মূল্য প্রায় 2500 টাকা পার হেড। এই যে কেবল কার সিস্টেম তোমরা দেখছো, এর উদ্বোধন করা হয় ফেব্রুয়ারি 2016-তে। স্টার্টিং পয়েন্ট থেকে ফ্যান্সিপ্যান পৌঁছতে প্রায় 20 মিনিট মতো সময় লাগে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো এর দুটো গিনিস ওয়ার্ল্ড রেকর্ড আছে। প্রথমত, এটি বিশ্বের দীর্ঘতম 3 রোপ কেবল কার, প্রায় 6.3 কিলোমিটার, আর সবচেয়ে বেশি এলিভেশন ডিফারেন্স, অর্থাৎ স্টার্টিং আর ফিনিশিং পয়েন্টের মধ্যে উচ্চতার পার্থক্য প্রায় 1410 মিটার। এদিন সাপাতে ওয়েদার একটু কুয়াশাচ্ছন্ন ছিল, তাই আশঙ্কা করছিলাম যে কিরকম কি দেখতে পাবো। কিন্তু মেঘের লেয়ার পেরিয়ে যখন আমরা উপরে পৌঁছলাম, তখন সেখানে দেখলাম পরিষ্কার নীল আকাশ আর ঝকঝকে রোদ্দুর। সেখান থেকে চারপাশে তাকাতেই আমরা দেখতে পেলাম এক নৈসর্গিক সৌন্দর্য। চারপাশের ভাইব থেকে মনে হচ্ছিল সত্যিই যেন আমরা স্বর্গে পৌঁছে গেছি। কেবল কার থেকে নামার পরে এখানে মনোরেল ও পিক রেলেরও ব্যবস্থা আছে, যার টিকিট প্রায় 1500 টাকা, আর না হলে প্রায় 600 সিঁড়ি ভেঙেও পিক পয়েন্টে পৌঁছানো যায়। একটু পরিশ্রম সাধ্য, তবে সম্ভব হলে এভাবে উপরে ওঠার অভিজ্ঞতা বেশ স্যাটিসফাইং। কিছু দূর সিঁড়ি ভেঙে ওঠার পরে আমরা দেখতে পেলাম অমিতাভ বুদ্ধের বিশাল এই ব্রোঞ্জ মূর্তি। এ এক অপূর্ব স্নিগ্ধতা। এটি এশিয়ার সর্বোচ্চ বুদ্ধ মূর্তি, আর এর পেডেস্টালটি ড্রাগন আর ফুলের ছবি দিয়ে সুসজ্জিত। এছাড়াও একটু দূরেই আমরা দেখতে পেলাম লেডি বুদ্ধার ব্রোঞ্জ মূর্তি, যাকে ভিয়েতনামের বুদ্ধিস্টরা ক্ষমার দেবী হিসেবে শ্রদ্ধা নিবেদন করে থাকে। অবশেষে আমরা পৌঁছলাম পিক পয়েন্টে। এই অভিজ্ঞতা ভাষায় অবর্ণনীয়। আমাদের মনে হচ্ছিল সময়কে কেউ এখানে থামিয়ে দিক, আর আমরা এই পবিত্র স্থানেই সাক্ষী স্বরূপ দাঁড়িয়ে থাকি অনন্তকাল। সত্যি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর আধ্যাত্মিক পরিবেশ আমাদের মনে এক সুগভীর ছাপ ফেলেছিল, যা আমাদের সাথে হয়তো সারা জীবন রয়ে যাবে। এবার ফেরার পালা। ইচ্ছে না করলেও যেহেতু আমাদের বাধা ধরা শিডিউল, তাই একই পথে আবার আমরা নিচে আমাদের স্টার্টিং পয়েন্টে নেমে চলে এলাম। এরপর আমরা দ্বিতীয় দ্রষ্টব্য রংমে গ্লাস ব্রিজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ফ্যান্সিপ্যান স্টেশন থেকে এই ব্রিজ প্রায় 16 কিলোমিটার পশ্চিমে, আর আমাদের গাড়িতে যেতে প্রায় 30 মিনিট মতো লাগলো। স্পটে পৌঁছে আমরা সেদ্ধ ডিম আর গ্রিন টি দিয়ে সেদিনের লাঞ্চ সেরে নিলাম। আমাদের গাইড চায় আগে থেকেই আমাদের টিকিট বুক করে রেখেছিল, তাই আর বেশি দেরি না করে আমরা সোজা লিফটের দিকে এগোলাম। উপরে পৌঁছে গ্লাস ব্রিজে উঠে আমরা তো বিস্ময়ে হতবাক। জীবনে প্রথমবার এরকম অভিজ্ঞতা। নিচের দিকে তাকালে সোজা গভীর পাহাড়ের খাদ, তার ঠিক উপরে একটা কাঁচের প্লেটের উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। সত্যি বলতে প্রথমে বেশ ভয় লাগছিল, কিন্তু কয়েক পা চলার পরে একদম নর্মাল হয়ে গেল সবকিছু। নিচের দিকে না তাকালে তো ভয় অলমোস্ট লাগছিলই না। হাঁটতে হাঁটতে গ্লাস ব্রিজের অন্য প্রান্তে এসে সামান্য একটু এগোতেই আমরা পৌঁছে গেলাম ডেন কোয়ান ওয়াংবে টেম্পলে। একান্ত নিরিবিলি এই মন্দিরের পরিবেশ সত্যিই আমাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। এখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা গেলাম কাছেই একটি অ্যাক্টিভিটি পয়েন্টে। সেখানে আমরা সুইং করব ঠিক করলাম। উফ, সে কি রোমহর্ষক অভিজ্ঞতা! বোধহয় হার্টবিট স্কিপ হয়ে গেছিল আমার। সুইং আগেও করেছি এর আগে, কিন্তু এরকম খোলা পাহাড়ের খাদের উপরে, বাপরে বাপ! এই অভিজ্ঞতা বোধহয় আমাদের দুজনেরই মনে থাকবে বেশ অনেকদিন। যাই হোক, এসব করে আবার আমরা নিচে নেমে এলাম।
এবারে সত্যি প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই আর দেরি না করে আমরা সাপা ফিরে একটি ভালো রেস্টুরেন্টে গিয়ে ভিয়েতনামের বিখ্যাত চিকেন গ্লাস নুডলস আর বাইন মি স্যান্ডউইচ দিয়ে ভরপুর পেট পুজো করে নিলাম। এবার আমাদের গন্তব্য ক্যাট ভিলেজ। এটাই আমাদের এদিনের লাস্ট স্পট। রাস্তা একটু খারাপ থাকার কারণে আমরা বড় গাড়িতে না গিয়ে বাইকে করে যাওয়াই স্থির করলাম। ঘন সবুজ পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম এই ক্যাট ভিলেজ। ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করার জন্য ভিয়েতনামের সরকার এই গ্রামটিকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এই গ্রামটিতে মূলত হামং জনজাতির বসবাস, তাই তাদের ট্র্যাডিশনাল ডিজাইনের পোশাক আশাক, খাবার দাবার, দৈনন্দিন জীবনযাত্রা, বাড়িঘর এই সবই এখানকার দেখার বিষয়। যেহেতু এটি শীতপ্রধান এলাকা, তাই এরা সবজি, ভুট্টা, মাংস সব শুকিয়ে রেখে দেয় এইভাবে। আমরা অনেকগুলো বাড়িতেই গেছিলাম, যেমন এই বাড়িতে এই ভদ্রমহিলা একদিকে আগুনের আঁচ পোয়াতে পোয়াতে সেলাই করছেন আর অন্যদিকে রান্নাও হয়ে যাচ্ছে। আমরা আরও প্রত্যক্ষ করলাম একদম হাতে কলমে এদের কাপড় তৈরি করা, তাতে বিজ ওয়্যাক্স দিয়ে ডিজাইন তৈরি করা এবং রং করার পদ্ধতি। দেখো এই ভদ্রলোক কি নিখুঁতভাবে একটি ঝুড়ি বানাচ্ছেন। এইসব দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম। ট্যুরিস্টদের ফটোগ্রাফির জন্য এখানে বেশ কিছু সিনিক্যালি বিউটিফুল পয়েন্টও রয়েছে। জানো তো, এই ভিলেজের নামকরণের আসল কারণ ক্যাসক্যাস নামে দারুণ সুন্দর একটি ঝর্ণা, যেটি এক ফ্রেঞ্চ পর্যটক আবিষ্কার করেছিলেন 20th সেঞ্চুরিতে। আমরা এখন সেদিকেই চলেছি। বেশ কিছু সিঁড়ি নামতে হবে এখন। সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে আমরা দেখতে পেলাম অপূর্ব সুন্দর এক ঝর্ণা, তার মিষ্টি ঝরঝর শব্দ আর তার চারিপাশে প্রকৃতির কোলে ছড়িয়ে থাকা ছোট ছোট বাড়িঘর। এই দুয়ে মিলে এক অপরূপ রঙিন এবং রোমান্টিক পেইন্টিং তৈরি হয়েছে। এখানে বিকেলের দিকে দর্শকদের চিত্ত বিনোদনের জন্য বেশ কিছু কালচারাল প্রোগ্রাম, নাচ গান এবং অ্যাক্টিভিটিসের ব্যবস্থা ছিল। আর এইসব দেখতে দেখতেই আমাদের সাপা ট্যুর প্রোগ্রামও শেষ হয়ে এলো। আচ্ছা, আজ তাহলে এ পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে আমাদের ভিয়েতনামের পরের ব্লগে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে, আর সেটাই হবে আমাদের এগিয়ে চলার মোটিভেশন। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।